আসসালামু আলাইকুম সবাই, আমি ড্যানিয়েল খান। আজকে আমরা কথা বলবো আইএলটিএস একটা মাস্টার ক্লাস নিয়ে, যেখানে আইএলটিএস এর খুঁটিনাটি যতটুকু ডিটেলস একটা স্টুডেন্টের অ্যাজ এ বিগিনার জানা দরকার। অন টপ অফ দ্যাট, এটার সাথে ডিটেলসে জানতে গেলে কোন পার্টে কোনটা কিভাবে কি করলে আপনার বেনিফিট হবে, সময় সেভ হবে এবং একটা ভালো রেজাল্ট করতে পারবেন থ্রু আউট দ্য হোল ভিডিও। আই উইল বি ডিসকাসিং দ্যাট। সো লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও। ফার্স্টলি, আজকে আমরা যে কাজটা করব, আইএলটিএস শুরু করার আগে কিছু ইন্ট্রোডাকশন দেবো আমার নিজের প্লাস আমার কোচিং সেন্টার, কিছু বেসিক ইনফরমেশন নিয়ে কথা বলবো, অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা আইএলটিএস এ বেশ এক্সাম ডিটেলস, এক্সাম টিপস এবং যেটা কম্পিউটার বেসড এক্সাম হওয়ার পর কি কি চেঞ্জেস আসছে ইন ডিটেলস আলোচনা করব। ওকে, একটু আমার সম্বন্ধে বলতেছি। আমি কিউইজেট রান করতেছি ফর দ্য টাইমিং, অ্যান্ড আমরা ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি দুইটির অথরাইজড এজেন্ট। সো আপনারা যদি আইএলটিএস এর এক্সাম রেজিস্ট্রেশন করতে চান, সেটা আপনারা আমাদের থ্রু ইজিলি করতে পারবেন এবং আপনি আমাদের কাছ থেকে প্রপার গাইডেন্স যেটাই পাবেন সেটা আমাদের অফিসিয়াল ট্রেনিং সেন্টার থেকে শেখার পরে আমরা শেখানো শুরু করেছি। সো every single instruction given by us will be verified by the board. So এখানে কোনো মিস ইনফরমেশন বা কোনো ভুল ইনফরমেশন আপনি পাবেন না ইনশাল্লাহ। অ্যান্ড দ্যাট ইস মি। আমি ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি দুই জায়গা থেকে অথরাইজ, দ্যাটস সার্টিফিকেট। আপনি আমার পেজ ফলো করলে বেশি দেখতে পারবেন। সো মেইন ইনফরমেশন চলে যাচ্ছে আমরা। কোর্স দুই ধরনের হয়ে থাকে আমার এখানে, একটা অনলাইন এবং হচ্ছে একটা অফলাইন। যদি আপনি বিজি থাকেন, আপনার হাতে সময় কম থাকে, রাতের বেলা ক্লাস করতে হয় বা টাইম স্কেজুল উল্টা পাল্টা হয়, ইউ শুড গো ফর অনলাইন। এন্ড যদি আপনি ফিজিক্যালি আসতে পারেন, আমার এট দ্য মোমেন্ট ধানমন্ডি এবং মিরপুর দুই জায়গায় সেন্টার আছে, আপনি দুই জায়গায় এসে ফিজিক্যালি ক্লাস করতে পারবেন। সেক্ষেত্রে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি আমাকে কল করে ইনফরমেশন জেনে টাইম স্কেজুল ফিক্স করে আসতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। অ্যান্ড কোর্সেসটা কয়েকটা ভাগে ভাগ করা, একটু শর্টে বলে যাচ্ছি। ক্র্যাশ কোর্স, যেটা 1 মান্থের বা 15 ডেজের হয়ে থাকে, অ্যান্ড রেগুলার কোর্স, যেটা 2 মান্থ ইভেন 3 মান্থ পর্যন্ত হয়ে থাকে, অর ইউ ক্যান ডু দ্য বেসিক কোর্স, আফটার দ্যাট ইউ ক্যান কাম ইন টু দ্য আইএলটিএস কোর্স ডিপেন্ডিং অন ইউর কন্ডিশন। সো যদি কোনো ডিটেলস জানার শখ থাকে, প্লিজ ডু গিভ মি আ কল। বেসিক ইনফরমেশনস, বেসিক ইনফরমেশন বলতে, যেহেতু পুরো ভিডিওটা আইএলটিএস নিয়ে থাকবে, আমরা আগে জানি যে আইএলটিএস জিনিসটা অ্যাকচুয়ালি কি। আইএলটিএস এক্সামের অ্যাব্রিভিয়েশনটা সবাই কম বেশি জানি, বাট এখানে একটা কি ফ্যাক্টর আছে, একটু এক্সপ্লেন করে দিচ্ছি। The International English Language Testing System. That means the entire exam will be judging your language level. They won't be judging your vocabulary grammar. They will be judging your language level. হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের মধ্যে vocabulary গ্রামার চলে আসে, বাট আমরা কি করি, ল্যাঙ্গুয়েজে ফোকাস না করে vocabulary এবং গ্রামার নিয়ে বেশি এমফাসাইজ করি, which is a negative thing. আমরা যেটা চেষ্টা করি একটা স্টুডেন্টকে from the beginning till the end language proficiency develop করা, and we try our best to make the language as fluent as understandable as possible. কারণ যদি কোনো স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজটাতে ফ্লুয়েন্ট এবং আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সে গ্রামার ভোকাবুলারিতে হাজার জাহাজ হলো সেখানে আসলে ভালো করতে পারবে না। সো আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এখন যেটা হয়েছে রিসেন্টলি, আইএলটিএস কিন্তু এখন পেপার বেসড নাই। ওকে, সো আই উইল বি শেয়ারিং সাম ডিফারেন্সেস বিটুইন দেম। এই ডিফারেন্সটা এক্স্যাক্টলি কি হয়েছে, এটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? কারণ অনেকে এখনো কান্নাকাটি করছে, ভাই আমি তো টাইপিং করতে পারি না, পেপার বেসড এক্সাম তো চলে গেছে, এখন আমি কি করব? কম্পিউটারে টাইপিং স্পিড অনেক ভালো থাকা লাগে, আমার টাইপিং স্পিড ভয়ঙ্কর খারাপ, আমি মাউস আমি কিবোর্ডের ওয়ার্ডস খুঁজে পাই না। সো তাদের জন্য কিছু অ্যাডভাইস বা সাজেশন দিব, এখন একটু শুনে দেখেন, হোপফুলি বেনিফিট হবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট বিগেস্ট কিছু ডিফারেন্স শেয়ার করি আগে। কম্পিউটার বেসড এক্সাম উইকলি 3 থেকে 5টা আপনি পাবেন, মিনস লিটারালি সপ্তাহে 7 দিন এক্সামটা হয়। অ্যান্ড এক্সামের সার্টিফিকেট 3 থেকে 7 দিনের মধ্যে বলে তারা, বাট ইন সাম কেসেস ওই দিনও পাওয়া যায় বা তারপরের দিন সকালে চলে আসে। সো ইটস ভেরি টাইম সেভিং অ্যান্ড ভেরি রেগুলার। ওকে, সো আপনার যদি সাপোজ কথার কথা আজকে 1 তারিখ, আপনি মনে করছেন 7 তারিখে এক্সাম দিবেন, ইউল গেট ডেট। আর পেপার বেসে যেটা হতো, উইচ ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, আপনি এটা পেতেন না। অ্যান্ড ডেটও ছিল মাসে মাত্র 4টা, আর সার্টিফিকেট সময় লাগতো 13 দিন। সো এটা একটা বিগ ডিফারেন্স। সো যারা কম্পিউটার হেটার আছেন তাদের জন্য এটা মাথা রাখা লাগবে যে এখানে অনেকগুলো বেনিফিট আছে। অন টপ অফ দ্যাট, ডিফারেন্সের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেকে কিন্তু ভয় পাচ্ছে, ভাই আমার স্পোকেন এক্সামটা কি অনলাইন হবে না কম্পিউটার বেসড হবে? ওয়েল, দ্য ফ্যাক্ট হিয়ার ইজ ইট ডিপেন্ডস। স্টিল নাও 90% কেসেসে স্পোকেন এক্সামটা ফেস টু ফেসই হচ্ছে। হ্যাঁ, ফিউ রেয়ার কেসেস এটা কম্পিউটার বেসড হয়তো কনভার্ট হয় বা হবে সামনে, বাট টিল ফর দ্য টাইমিং এটা ফেস টু ফেসই ধরে রাখতে পারেন। এখন মেইন ফ্যাক্টর যেটা, আপনার মেইন আইএলটিএস এক্সামে রিডিং, লিসেনিং, রাইটিং এই সবগুলো পার্ট কম্পিউটারে হবে। এখন অনেকে ভয় পায় যে ভাই আমার তো টাইপিং ভালো না। সো টাইপিং নিয়ে যে ইস্যুটা হয়,
আইএলটিএস এর যে রিডিং প্যাসেজ, এখানে লিটারালি আপনাকে বেশি কিছু টাইপ করতে হচ্ছে না। আপনি প্যাসেজ থেকে ওয়ার্ড সিলেক্ট করে মার্ক করে জাস্ট ফর এক্সাম্পল মাউস দিয়ে সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল সি টিপে আপনি আপনার আনসারের মধ্যে কন্ট্রোল ভি দিবেন, মিনস আপনাকে টাইপ করতেই হচ্ছে না। লিসেনিং এ কিছু টাইপ করতে হয়, উইচ ইজ অলসো ভেরি ইজি। অ্যান্ড রাইটিং এ যারা ভয় পান, এটা আহামরি বিগ ডিল না, কারণ আপনাকে 60 মিনিটস টাইম দিচ্ছে টু রাইট অ্যারাউন্ড 700 ওয়ার্ডস বা 600 ওয়ার্ডস। ওকে, কারণ এখানে রাইটিং টাস্ক 2 তে হচ্ছে আপনার 250, আর রাইটিং টাস্ক 1 এ হচ্ছে আপনার 150, উইচ ইজ 400, সরি ফর মাই মিস্টেক, 400 ওয়ার্ডস। তো এখানে আপনাকে 400 ওয়ার্ডস টাইপ করার জন্য 60 মিনিটস, উইচ ইজ নট দ্যাট বিগ অফ এ ডিল। একটা এভারেজ টাইপিং স্পিডে যদি টাইপ করা শুরু করে, আই থিঙ্ক টাইম সেভ হয়ে যাবে। সো দের ইজ নাথিং টু বি ফিয়ার অফ। আচ্ছা, আইএলটিএস এক্সাম সম্বন্ধে কিছু আমার পার্টিকুলার জিনিস এখানে বলে দিচ্ছি। এটা পার্টিকুলার কেন বললাম, দিস ইজ দ্য প্যাটার্ন আই ফলো ওয়াইল আই এম টিচিং দ্য স্টুডেন্টস। আর এক্সামটা কিভাবে, দুইটাই বলতেছি, দুইটাই কানেক্টেড। আচ্ছা, আইএলটিএস এক্সাম ইউজুয়ালি কি হয়, ফার্স্টে লিসেনিং এক্সামটা হয়, দেন রিডিং, দেন রাইটিং, এটা হচ্ছে একটানা হবে। আর স্পোকেন এক্সামটা ইন মোস্ট কেসেস আপনার মেইন এক্সামের হয় আগে হয় বা পরে হয়, এটা ডিপেন্ড করবে আপনার রেজিস্ট্রেশন করার সময় আপনাকে তখন টাইম সিলেক্ট করে দিতে হবে যে আপনি মর্নিং নেবেন না ইভিনিং নেবেন, আপনি লিসেনিং রিডিং রাইটিং এক্সামটা তো আগে দিবেন নাকি পরে দিবেন। ওকে, অ্যান্ড আমি যখন পড়ানো শুরু করি আমার মেইন ফোকাস থাকে রাইটিং অ্যান্ড স্পোকেন, দেন লিসেনিং, দেন রিডিং। অনেকে বলবে হ্যাঁ কেন আপনি লিসেনিং রিডিং আগে কেন করাবেন না। দ্য ফ্যাক্ট হিয়ার ইজ, আমি যখন ক্লাস করাবো এটার মধ্যে কিছু ইস্যুস আছে যেটা আপনি একটু পরে দেখবেন, যেটা আপনাকে বলা হয় আইএলটিএস এর স্কিল সেট। ওকে, এটাকে কি বলে না বলে এভরি সিঙ্গেল ডিটেলস সামনে আসতেছে, so একটু পেশেন্স রেখে ফুল ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, এখানে একটু দেখেন আমার কোর্সের প্ল্যানিংটা কেমনে কি, একটু আগে যেটা বললাম আমি রাইটিং দিয়ে শুরু করব, দেন স্পোকেন, দেন লিসেনিং, দেন রিডিং। এগেইন একটু পেশেন্স রাখেন, কেন করবো একটু পরে বুঝতে পারবেন। কারণ রাইটিংটা স্পোকেনে 50% কভার করে অ্যান্ড রিডিং এ 50% কভার করে। স্পোকেনটা রাইটিং এ 50% অ্যান্ড লিসেনিং এ 50% আপনাকে মোটামুটি শিখতে হেল্প করবে। আবার যদি লিসেনিং আপনি মোটামুটি শিখে যান তখন স্পোকেনে 50% বুস্ট পাবেন, লিসেনিং ভালো পারলে রিডিং এ এই 60% একটা বেনিফিট আপনি পাবেন। অ্যান্ড ফাইনালি যদি কারো রিডিং হ্যাবিট ভালো থাকে সেই পার্সন রাইটিং এ অ্যান্ড লিসেনিং এ একটা বেনিফিট পাবেন। এখন হোপফুলি যারা স্মার্ট তারা বুঝে গেছেন, এই দুইটা পার্ট আমরা শুরু করি, আমাদের লিসেনিং রিডিং এ এফোর্ট কমে যাবে। And অনেকে মনে করে লিসেনিং রিডিং খালি প্র্যাকটিস করলে ভালো করা যায় না, কিন্তু আপনি যদি প্রপার টেকনিক ইউজ করতে পারা লাগে, অনেকে বলে টেকনিক অ্যাপ্লাই করতে পারে না বা টেকনিক আছে কিনা। ফান ফ্যাক্ট ইজ টেকনিক তো অবশ্যই আছে, বাট আমরা 90% স্টুডেন্ট টেকনিক অ্যাপ্লাই করতে পারি না, বিকজ টেকনিক অ্যাপ্লাই করার জন্য আগে তো বেসিক ঠিক করতে হবে। বেসিক ঠিক করতে গেলে আপনাকে আইএলটিএস এর রাইটিং অ্যান্ড স্পোকেন এই দুইটা মডিউলে ভালো হতে হবে, দেন লিসেনিং এন্ড রিডিং আপনার জন্য একদম ইজিয়েস্ট বাটার হয়ে যাবে। ওকে, অ্যানাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন, অনেকে কোর্স শুরু করলে একটা বড় রকম প্যানিক করে, ভাই আমার তো ভোকাবুলারি কম, আমি ভোকাবুলারি পাই না, এই সেই হাবিজি প্যানিক করে। এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিওস আছে, এমনি শর্টে বলা আছে। একটা বেসিক বাংলাদেশের সিটিজেন, আনএডুকেটেড পার্সন, সেই পার্সনও 500 to 1200 ওয়ার্ড জানে, কারণ ইন জেনারেল আমরা ডে টু ডে লাইফে ইন মোস্ট কেসেস 90% ওয়ার্ড কিন্তু ইংলিশে ইউজ করি। ফর এক্সাম্পল আপনার হাতে মোবাইল ফোন, আপনার পিসি, আপনার বাসা ইলেকট্রিসিটি, এভরি সিঙ্গেল ওয়ার্ড দে আর অ্যাকচুয়ালি ইন ইংলিশ। সো ইংলিশ ওয়ার্ড যদি কেউ বলে আমি জানি না, এটা কিন্তু একটা বোকামের কথা বলা হবে, সবাই কিন্তু আমরা কম বেশি জানি। আফটার এসএসসি অর এইচএসসি একটা স্টুডেন্ট অ্যারাউন্ড 1500 to 2500 ওয়ার্ড জেনে যায়, সো হুইচ ইজ এ ভেরি গুড নাম্বার। আফটার অনার্স 2000 ওয়ার্ড পর্যন্ত অনেক স্টুডেন্ট শিখে ফেলে। এখন এত নাম্বার তো বললাম, আপনার লাগবে কয়টা ওয়ার্ড? অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ বোর্ড, যারা ক্যামব্রিজ সম্বন্ধে জানান একটু শর্টে বলে দিচ্ছি, ক্যামব্রিজ বোর্ড হচ্ছে ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপি কে দিয়ে বাংলাদেশে আইএলটিএস এক্সামটা নেওয়ায়। পুরো আইএলটিএস এর সব কোশ্চেন, এভরি সিঙ্গেল থিং ইজ ডান বাই ক্যামব্রিজ। ওকে, সো লিটারালি ক্যামব্রিজ ইজ দ্য ফাদার অফ ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপি। ওকে, according to Cambridge, a non-native speaker need to know at least 2000 applicable word to get 7 in each band in IELTS. এটা আমার কথা না, এটা ক্যামব্রিজ বোর্ডের একটা অফিসিয়াল সাইটে আমাদের ট্রেনিং আমরা ভেরিফাই করেছিলাম, বলা আছে যে আপনার অ্যাপ্লিকেবল 2000 ওয়ার্ড জানা দরকার। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ 4000 5000 ওয়ার্ডস। হ্যাঁ, আপনার শখ থাকলে আপনি করতে পারেন, বাট আপনার কাজে লাগবে না। সো যদি কারো ভোকাবুলারি নিয়ে প্যানিক থাকে তাদের জন্য এটা একটা হেল্পফুল ইনফরমেশন। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল শেয়ার করে দেখেন। ফর এক্সাম্পল, একটু আগে যেটা বললাম, অনেকে বাংলাদেশে প্যানিক করে 5000 ওয়ার্ড মুখস্থ করে বা 10,000 ওয়ার্ড মুখস্থ করে, ডিপেন্ডস। আপনি এরকম অনেক ওয়ার্ডস মুখস্থ করলেন, 5000 ওয়ার্ড মেমোরাইজ করেছেন, কিন্তু আপনি কথা বলতে গেলে দেখতেছেন যে ইউ গেট স্টাক উইদিন 50 সেন্টেন্সেস, আপনি কথা বলতে পারতেছেন না, ওয়ার্ডস 5000,
ইউ ক্যান মেক অনলি 50 সেন্টেন্স অফ বিয়ারলি, তাও মিস্টেক হয়, ফ্লুয়েন্সি ভালো না, প্রবলেম হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, যারা স্মার্ট তারা কি করতেছে, তারা 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডস কেন লেখা? কারণ তারা এখানে অলরেডি যা জানার তারা জানতো। আফটার স্টার্টিং এ নিউ কোর্স উইচ ইজ আইএলটিএস, ইউ উইল হ্যাভ টু লার্ন সামথিং নিউ, রাইট? তো নিউ ওয়ার্ডস এর মধ্যে 200 ওয়ার্ডস ধরলাম, এটা 200 কারোই শেখা লাগে না, 70-80, কিছু কিছু ক্ষেত্রে 150 যাওয়া লাগে সর্বোচ্চ, এর বেশি কারো দরকার পড়ে না। You're capable of making above thousands of sentences. So I hope এটা much more convenient যে আপনি কি করবেন না করবেন, and এই ট্রিকটা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি ক্লাসে শিখাই দিব। কারণ এভাবে বলাতে হয়তো অনেকে ক্লিয়ার হতে পারেন নাই, এটা ক্লাসে আমি ধরে ধরে শিখাই দিব যে আপনার টাইমটা আপনি কিভাবে সেভ করবেন, এফোর্টটা কেমনে কম দিয়ে ভালো রেজাল্ট করবেন। ফর ইনস্ট্যান্স একটা এক্সাম্পল বুঝাই বলি। ফর ইনস্ট্যান্স আপনি একটা কোচিং সেন্টারে গেছেন, সেখানে আপনাকে ডেইলি 10 ঘন্টা ক্লাস করাচ্ছে, সপ্তাহে 7 দিন ক্লাস করতেছেন, আপনি সারাদিন খেটে করে 6 পেলেন। অন দ্য আদার হ্যান্ড, কোন স্টুডেন্ট আমার কাছে ক্লাস করলো, ডেইলি 1-1.5 ঘন্টা ক্লাস করলো, প্রপার টেকনিক জানলো, উইকলি 3 ডেজ ক্লাস করলো, রিল্যাক্স মোডে ক্লাস করে সে 6.5 পেলো। না, ইউ চুজ উইচ ওয়ান ইজ দ্য উইনার। কারণ আপনি বেশি এফোর্ট দিয়ে 6 পেলেন, আপনি খুব স্লাইট এফোর্ট দিয়ে খুব ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে ক্লাস করে কোর্স শেষ করে 6.5 পেয়ে গেলেন। সো ইউ হ্যাভ টু ডিসাইড। ওকে, another few common questions about IELTS যেটা আমি ক্লাসে সবচেয়ে বেশি পাই, which books should you follow? মাক্কারের ফলো করবো নাকি এর বই ফলো করবো, তার বই ফলো করবো, অনেক বই আছে মার্কেটে। দ্য ফান ফ্যাক্ট হিয়ার ইজ, আইএলটিএস এর কোনো বই আপনাকে কোনো কিছু শেখাতে পারবে না, ইট উইল অনলি গিভ ইউ আ ব্লার আইডিয়া অ্যাবাউট দ্য এন্টায়ার কনসেপ্ট। তো কনসেপ্ট যদি গ্রো করতে চান, হ্যাঁ, ইউ ক্যান গো থ্রু সাম বুকস, বাট আই উইল রিকমেন্ড নট টু। যদি আপনার মেন্টর কোনো জেনুইন মেন্টর হয়, হি অর শি উইল নেভার রিকমেন্ড ইউ টু গো থ্রু এনি বুকস, কারণ ওই বইগুলো আপনাকে শর্টকাট শেখানোর চেষ্টা করা হবে ডিউরিং দ্য কোর্স। ওই শর্টকাটটা আপনার কোর্স করাকালীন সময়টাকে এনজয়েবল বানাবে, বাট ইন দ্য এক্সাম হল দ্যাট উইল বি ইয়োর ডাউনফল। এটা মাথায় রাখা লাগবে যে আপনি যখন কোনো বই থেকে মেমোরাইজ করবেন, ফর ইনস্টেন্স বইয়ের কথা কি বললাম, বই বলতে আমি যেটা বোঝাচ্ছি, আপনি স্পোকেন আনসার, রাইটিং আনসার মুখস্থ করা শুরু করলেন, এক্সাম হলে আপনি সেই মেমোরাইজড আনসার দিয়ে স্কোর পাবেন না। এখন আপনি আনসার কেমনে প্রডিউস করবেন, কিভাবে ইমপ্রুভ করবেন, এটা টেকনিক্স এন্ড শর্টকাট আমি ক্লাসে শিখাই দিব, সো ডোন্ট ওয়ারিস। আচ্ছা, হোয়াট হ্যাবিটস শুড ইউ গ্রো? এটা আমার খুব কমন একটা অ্যাডভাইস। যদি আপনি আইএলটিএস এ ভালো করতে চান, ইউ শুড স্টার্ট প্ল্যানিং ফিউ মান্থস আর্লিয়ার বিফোর স্টার্ট দ্য কোর্স। মানে আপনি সাপোজ ডিসেম্বরে প্ল্যানিং করছেন আপনি আইএলটিএস প্রিপারেশন শুরু করবেন, আপনাকে হয়তো অক্টোবর থেকে প্ল্যানিং প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে, নভেম্বর ফুল আপনি বাসায় স্টাডি করলেন বা প্রিপারেশন নেন, দেন ডিসেম্বর শুরু করলেন। এরকম করলে আপনার এফোর্ট কম দেওয়া লাগবে। আর আপনি কোর্স শুরু করার পরেও সেটা করতে পারেন, নো ওয়ারিস, বাট দুটি শুনে দেখেন কোনটা ভালো হয়। হ্যাবিটের মধ্যে আপনাকে রেগুলারলি ইংলিশ মুভি দেখা, টিভি সিরিজ দেখা, গান শোনা, ইউ ক্যান ডু দ্যাট। অনেকে বিবিসি রিকমেন্ড করে, বাট আমার কাছে বিবিসিটা ইন্টারেস্টিং লাগে না, বিকজ নিউজ, দের ইজ নাথিং নিউ ইন হিয়ার, ইন্টারেস্টিং কিছু থাকে না। বাট যদি আপনার ভালো লাগে, ইউ ক্যান গো ফর ইট, বাট অলওয়েজ ওয়াচ সামথিং উইচ ইজ ইন্টারেস্টিং টু ইউ। কারণ যদি আপনি ফ্যাসিনেশন না থাকে, আপনি জোর করে শেখার জন্য দেখেন, শেখার জন্য দেখলে শিখতে পারবেন না, বাট ফ্যাসিনেশন নিয়ে দেখবেন, ইট উইল বিকাম ভেরি ইজি ফর ইউ। ওকে, সো এই হ্যাবিটটা গ্রো করতে হবে। কারণ যদি আপনি কোর্সে এসে একে প্রায় 2-3 বছর আপনি কোনো টাচে না থাকেন, বা 2-3 মাস কোনো টাচে না থাকেন, হুট করে সে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু করলেন, টিচার বিগিনিং থেকে আপনাকে পড়ানো শুরু করলো আইএলটিএস, আপনি কিন্তু গ্রাস্প করতে পারবেন না। আপনি হয়তো গ্রামার কোর্স করার পর আইএলটিএস করলে ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আপনার হ্যাবিট নাই। আপনাকে হোমওয়ার্ক করে যখন কোর্সটা শুরু করবেন, আপনার টাইম অনেক সেভ হবে, এফোর্ট অনেক সেভ হবে। ওকে, সো এটা আমরা খেয়াল রাখবো। অন টপ অফ দ্যাট, মক টেস্ট। মক টেস্ট ওয়ার্ডটা এক্স্যাক্টলি কি মিন করে? মক টেস্ট ওয়ার্ডটা হচ্ছে, আমরা অনেকেই দেখা যায় যে টেনশনে থাকি যে আমরা প্রিপারেশন নিচ্ছি, মক টেস্টে আমাদেরকে কেমনে কি করবে না করবে, হেল্প করবে না করবে না। সো ইটস এ কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, অ্যান্ড এটা শর্ট আনসার হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে, নাথিং মোর নাথিং লেস। আর মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যদি আপনি টাকা নষ্ট করেন, টাইম নষ্ট করেন, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ক্যান হেল্প ইউ। ওকে, বাট হ্যাঁ, আপনি প্রিপারেশন নেওয়ার পর 2-3টা মক টেস্ট দিতে পারেন, উইচ শুড গিভ ইউ গুড আইডিয়া অ্যাবাউট ইউর কন্ডিশন, দ্যাটস অল। মক টেস্ট দিলে স্কোর ভালো আসবে, দেয়ার ইজ নো প্রুভেন মেথড। ওকে, এবার আসি আমরা এতক্ষণ পরে মেইন জিনিস, যেটা হচ্ছে আইএলটিএস এর এক্সাম ডিটেলস অ্যান্ড টিপস। ওকে, এবং এখান থেকে প্লিজ যারা দেখতেছেন একটু মনোযোগ দিয়ে ফুলটা দেখবেন, কারণ এখানে অনেক কিছু হিডেন ট্রিক্স বলা থাকবে, যেটা আপনাকে অনেক হেল্প করবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমরা আইএলটিএস দেওয়ার সময় অনেক একটা কনফিউশনে থাকে যে আমি একাডেমিক দিব নাকি জেনারেল দিব। এখানে লেখাই আছে, একাডেমিক্স আর ফর ইমিগ্রেশনস, অ্যান্ড সরি মাই মিস্টেক, জেনারেল ইজ ফর ইমিগ্রেশনস অ্যান্ড একাডেমিক ফর হায়ার স্টাডিজ অ্যান্ড ফর প্রফেশনাল ওয়ার্ক ভিসা। ওকে, আর অনেক সময় দেখা যায় স্পাউস ভিসা, ইমিগ্রেশন, মাইগ্রেশন, এসব পারপাসেও জেনারেলটা দেওয়া হয়। তো এটা খুব একটা বিগ ডিফারেন্ট না, আপনি যখন কোর্স করতে আসবেন টিচারের সাথে কথা বলে বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য দরকার।
একদম ক্লাসের ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আপনি কেন রাইটিং আর স্পোকেন দিয়ে শুরু করবেন। ওকে, নাও ইউ উইল গেট দ্য আনসার। যদিও হোপফুলি যারা বোঝার তারা বুঝে গেছেন, স্টিল এটা একটু খেয়াল করে দেখেন। হোয়াট ইজ আইএলটিএস স্কিল সেটস? আইএলটিএস এক্সাম আপনাকে দুইটা স্কিল সেট উপর বেস করে ভেরিফাই করবে যে আপনার মধ্যে এই দুইটা স্কিল আদৌ গ্রো হয়েছে নাকি হয় নাই। নাম্বার ওয়ান, প্রোডাক্টিভ স্কিলস। ওকে, IELTS speaking and writing are known as productive skills because they involve producing words, phrase, sentence, and paragraphs. This particular segment will judge your creativity. এবং এই পার্টটা আমরা বাংলাদেশ স্টুডেন্ট সবচেয়ে খারাপ করি। ইভেন অনেক সার্টিফিকেট দেখা যায় লিসেনিং রিডিং এ 8 আসছে আর স্পোকেন রাইটিং 5 আসছে। দ্যাটস নট এ গুড স্কোর। আপনাকে একটা ব্যালেন্স রাখতে পারা লাগবে। স্পোকেন বা স্পিকিং যেটাই বলি, স্পিকিং অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টিভিটি দরকার এটা গ্রো করার জন্য এটা দিয়ে আমি আগে শুরু করবো আপনাদের ক্লাসটা। তো তখন আপনার জড়তা কেটে যাবে, কনফিডেন্স বাড়বে, এবং আপনার আপকামিং টাইমে যে লিসেনিং রিডিং পার্টটা করবেন আপনার অনেক এফোর্ট কমে যাবে। উইচ ইজ ওকে রিসেপটিভ স্কিল। ওকে, একটু আগে আমরা জানলাম যেটা, সেটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, যেটা আপনার আইএলটিএস এর স্পোকেন অ্যান্ড রাইটিং। নাও উইল বি টকিং অ্যাবাউট রিসেপটিভ স্কিল। Reading and listening involve receiving information and so they are called receptive skill. I hope you got the point. এখানে আপনাকে রিসিভ করতে হচ্ছে, সো এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটির কোনো পার্ট নাই। আপনাকে রিসিভ করতে পারা লাগবে, আপনাকে গ্রাস্প করতে পারা লাগবে ফ্রম দ্য কোশ্চেন, ফ্রম দ্য প্যাসেজ। সো এখন যদি কেউ ক্রিয়েটিভ কন্ডিশন তার ভালো থাকে, সে স্পোকেন রাইটিং ভালো মতো পারে, আর জন্য লিসেন রিডিং কোনো বিগ ডিল হবেই না, অনেক ইজি লাগবে। এবার আমরা কথা বলতেছি স্পোকেন পার্টটা নিয়ে। স্পোকেন এক্সামটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলস্ট এক্সাম এভার। ওকে, অ্যান্ড যদি আপনার কারো টার্গেট থাকে যে 7 পাওয়ার বা 8 পাওয়ার, I would recommend focus on spoken and writing. Sorry, spoken and listening. এই দুইটা পার্টে আপনার 7 এর উপরে স্কোর তো ওটা সবচেয়ে ইজিয়েস্ট। আচ্ছা, স্পোকেনে যেটা ঘটে, আপনার ইন্টার এক্সামটা হবে হচ্ছে 11 to 15 মিনিটস, অ্যান্ড স্পোকেনে তিনটা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। সাম সিমিলারিটিস এন্ড সাম ডিফারেন্সেস। টোটাল স্কোর থাকবে হচ্ছে আপনার 9। আর স্পোকেনে পার্ট 1-এ 3 থেকে 10টা কোশ্চেন হবে, পার্ট 2-তে আপনাকে একটা কিউ কার্ড দিবে, আপনাকে মিনিমাম 1 মিনিট কথা বলতে পারা লাগবে, ইউ ক্যান গো অ্যাবভ দ্যাট, প্রবলেম নাই। পার্ট 3-তে এগেইন আপনাকে 3 থেকে 10টার মতো কোশ্চেন করা হবে। ওকে, এবার আসি ইন ডিটেলস যে স্পোকেন এক্সামে হচ্ছেটা কি। এখানে একটা 1-to-1 ইন্টারভিউ হবে। ফর এক্সাম্পল, একজন টিচার থাকবে আর আপনি থাকবেন, আপনাকে টিচার কোশ্চেন করবে, আপনি আনসার করবেন। এন্ড ফান ফ্যাক্ট, ইন্টার কনভারসেশন উইল বি রেকর্ডেড। আপনি এক্সাম হলে কি বলছেন না বলছেন, যদি সাপোজ আপনি এক্সাম হলে হাতচুও দিয়ে আসেন, দ্যাট উইল বি রেকর্ডেড অ্যাজ ওয়েল। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এন্ড স্ট্রাকচারটা কি হচ্ছে, এক্সামে কি হবে এক্স্যাক্টলি। ওকে, ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ, তারপর আপনার টপিক কার্ড বা যেটাকে আমরা কিউ কার্ড নামে চিনি, এক্সটেন্ডেড কোশ্চেন অন টপিক কার্ড অর ডিসকাশন। মিনস এটা হচ্ছে স্পোকেন পার্ট 1, এটা হচ্ছে স্পোকেন পার্ট 2, এটা হচ্ছে স্পোকেন পার্ট 3। এখন অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটার উপর আমার ভিডিও আছে আরেকটা সেপারেট, একটু কষ্ট করে দেখে নেবেন। হোয়াট ইজ অ্যাসিস্টেড? মিস্টেক, অ্যাসিস্ট, সরি একটু সর্দি লাগছে, সো যদি কেউ কথা নিয়ে কনফিউজ থাকেন, সরি ফর দ্যাট। ওকে, ইউর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। ওকে, একটা ভিডিও আছে আমার সেপারেট, প্লিজ দেখে নেবেন, ওখানে এটা প্রত্যেকটা এক্সপ্লেনেশন বলে দিব আমি। অ্যান্ড ফান ফ্যাক্ট হিয়ার ইজ যে আপনাকে মাথায় রাখতে হবে, আমরা অনেকে বোকামি করি, গ্রামার নিয়ে অনেক বেশি মাথা ব্যথা করি, রাইট? কিন্তু আইএলটিএস এক্সামে আপনার ফ্লুয়েন্সিটা অনেক বেশি ফোকাস করে কিন্তু। আর একটা ইগনোরড পার্ট, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা আমি আসতেছি ইভেনচুয়ালি। সিরিয়াল বেয়ে যাচ্ছি। আপনাকে টিচার জাজ করবে আপনার গ্রামার ঠিক আছে কিনা। ওকে, ফান ফ্যাক্ট হিয়ার ইজ ঠিক আছে কিনা। আপনার গ্রামার পারফেক্ট হওয়া লাগবে না, আপনাকে খুব কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করতে হবে না, গ্রামার প্রপারলি ঠিক আছে কিনা চেক করবে। ফ্লুয়েন্সিটা পারফেক্ট আছে কিনা চেক করবে। প্রোনাউন্সিয়েশন, এখানে আমরা অনেকে একটা কাজ করি, ব্রিটিশ অ্যাকসেন্টে খুব বেশি মাতামাতি করি। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এনি অ্যাকসেন্ট, আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক থাকতে পারা লাগবে। প্রোনাউন্সিয়েশন ভুল করেন, ইউ ওয়ন্ট গেট এনি স্কোর। ভোকাবুলারির ক্ষেত্রে আপনাকে অ্যাভয়েড করতে হবে যে র্যাপিড রিপিটেশন। আপনি যতটুকু পসিবল যেই ওয়ার্ডগুলো কমন সেটাকে একটু ইগনোর করে ওটা সিনোনিম ইউজ করবেন, তাহলেই হবে। লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বডি ল্যাঙ্গুয়েজ। যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খুব শেডি হয় বা আনঅফিসিয়াল হয় বা খুব পিকুলিয়ার হয়, দ্যাট ইজ এ ভেরি বিগ রেড ফ্ল্যাগ। আচ্ছা, একটু আগে যে কথাটা বললাম ভিডিওটার কথা, ওকে, অ্যাসিস্ট আর হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। ওকে, এটা আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আমি লিঙ্কটা এখানে শেয়ার করে দিব, প্লিজ একটু দেখে নিবেন। কারণ যদি এটা আপনারা দেখে নেন, এটা আপনার একটা টাইম সেভ হবে, কারণ একটা ভিডিওর মধ্যে এত লং করতে গেলে ধৈর্য হারায় ফেলবেন। ইন শর্ট বলে যাচ্ছে, এই চারটাতে হচ্ছে আপনাকে স্কোর দিবে। একটু আগে আমরা দেখলাম এই 5টা জিনিস, ওই 5টা জিনিসেরই
এক্সাক্ট অফিসিয়াল ভার্সন হচ্ছে এইটা। ওকে, আপনার ফ্লুয়েন্সি, কোহেরেন্স, প্রোনাউন্সিয়েশন, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এন্ড লেক্সিক্যাল রিসোর্স, আর ওখানে ছিল হচ্ছে ভোকাবুলারি নামে, আর বডি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা এখানে নাই। এই চারটার প্রত্যেকটা ইন ডিটেল ভিতরে এক্সাক্ট কি কি থাকে না থাকে এলোবার্ট পুরো সেপারেট ভিডিও আছে, প্লিজ একটু দেখে নেবেন। ওকে, লিসেনিং নিয়ে কথা বলতে গেলে লিসেনিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট ইন আইএলস, এন্ড লিসেনিং পার্ট ইমপ্রুভ করতে গেলে আপনাকে জাস্ট আপনার মনোযোগটা বাড়াতে হবে। ওকে, ইটস কোয়াইট সিম্পল। এটা হচ্ছে ফার্স্ট মডিউল অফ দ্য টেস্ট, মানে আপনার এক্সাম হবে কি হবে, ফার্স্টে লিসেনিং, দেন রিডিং, দেন রাইটিং। আপনার একটা অডিও প্লে করবে, মানে ক্যাসেট ইজ প্লেড, ইন্ডিভিজুয়াল হেডফোনস আর প্রোভাইডেড। ওকে, অ্যাটেম্পটিং কোশ্চেন ফ্রম দ্য পিসি, পিসি মানে বুঝতে পারছেন কম্পিউটারে, আপনি মনিটরে আপনি দেখে দেখে আনসারটা টাইপ করবেন বা কপি করে পেস্ট করবেন, উইচ শুড সেভ ইউর টাইম আ লট। আচ্ছা, ট্রান্সফারিং আনসার নো লঙ্গার নিডেড, কারণ আগে একটা ইস্যু ছিল যখন পেপার বেসড আমরা ছিলাম, তখন আমরা আগে পেপার আনসার করতাম, দেন আনসারটাকে আবার ট্রান্সফার করার জন্য এক্সট্রা টাইম রাখা লাগতো বা তার টাইম দিত। সো এটার এখন ভেজালটা নাই, আমরা যখন আনসারটা টাইপ করতেছি বা কপি করে পেস্ট করতেছি, দ্যাটস অল, আর কিছু করতে হচ্ছে না। সাপোজ এমসিকিউ তো আপনি একটা টিক মার্ক দিচ্ছেন, দ্যাটস অল, ডান, আপনাকে কিছু করতে হচ্ছে না। সো ইট ইজ ভেরি কনভিনিয়েন্ট, এবং লিসেনিং এ এখন কম্পিউটার বেসড হওয়াতে স্কোর তো আগের থেকে ইজিয়ার হয়ে গেছে। লিসেনিং এক্সামে চারটা ক্যাটাগরি থাকে, কনভারসেশন অ্যান্ড মনোলগ। ওকে, এই চারটার মধ্যে দুইটা হচ্ছে কনভারসেশন, দুইটা হচ্ছে মনোলগ থাকবে। একটু খেয়াল করি, লিসেনিং এ 40 কোশ্চেন্স, যেটা আমি একটু আগেও ছিল, এই যে 40 কোশ্চেন্স চারটার সেকশনে ভাগ করা। আর এখানে একটা জিনিস আমি লিখে রাখছি, এক্সপ্লেন করতে ভুলে গেছিলাম। পুরো এক্সাম আগে ছিল 30 + 10, এখন দুইটাকে কম্বাইন করে 35 মিনিটসের মধ্যে বা 40 মিনিটসের মধ্যে শেষ করে দেয়। এটা হচ্ছে আগের টাইমিং ছিল। ওকে, এখন সেটা 35 to 40 মিনিটসের মধ্যে হয়ে যাবে। লিসেনিং এ যে চারটা পার্ট সেটা একটু খেয়াল করে দেখি। চারটা পার্টে ফার্স্টে কি হয়, কনভারসেশন অন আ সোশ্যাল অর সেমি অফিসিয়াল টপিক, সে ফর ইউর মিটিং সামবডি, হাউ আর ইউ ডুইং, হাউ ওয়াজ ইউর ডে, হোয়াট ইজ গোয়িং অন ইন অফিস, আই থট ইউ আর গোনা গেট এ প্রমোশন, হোয়াট ইজ the new MD doing about your promotion, something এরকম একটা basic conversation থাকতে পারে। or এরকম একটা conversation হতে পারে that I heard that you are buying a new car, which model you are buying on this sales or something, সেটা টপিক থাকলো। আপনি একটা ফ্রেন্ড আপনাকে বলছেন, I heard that there is a sale going on in that mall, you can go there and you'll get a 50% discount on your used car, something একটা conversation থাকলো। সো এই টাইপের আপনার সোশ্যাল বা সেমি অফিসিয়াল কনভারসেশন থাকবে। ওকে, অ্যান্ড মনোলগের ক্ষেত্রে যেটা হয়, সোজা কথায় আমরা যারা মসজিদে চাই তারা ভালো মতো বুঝবেন, ইমাম সাহেব বা খতিব সাহেব একটা খুতবা দেয় না, একটা না, কেউ কোনো কনভারসেশন করার সুযোগ পায় না, ইটস কানা বি লাইক দ্যাট। দুজন লোকের কোনো কনভারসেশন হবে না, মনোলগে একজন লোক একটা না কথা বলবে, আর কনভারসেশনের ক্ষেত্রে দুইজন লোক কথা বলবে এখানে। আচ্ছা, থার্ডটাতে যেটা হয়, একাডেমিক কনভারসেশন হবে, কনভারসেশন বিটুইন 2 to 3 স্পিকার অ্যাবাউট একাডেমিক টপিক। সাপোজ আপনার দুইটা ফ্রেন্ড, one person will be asking another about their semester, their course fee, their assignments, their presentations, some academic topics. Okay, এখানে আপনার সাপোজ কম্পিউটার পার্টস নিয়ে হতে পারে, হার্ডওয়্যার নিয়ে হতে পারে, ডিশ ওয়াশার নিয়ে হতে পারে, কোন আর্কোলজিক্যাল জিনিস নিয়ে হতে পারে। সো দ্য টপিকস আর ইউজুয়ালি কোয়াইট ইন্টারেস্টিং, তো শুনে ভালো লাগবে আশা করি। দেন লাস্টলি হচ্ছে ইউনিভার্সিটি স্টাইল প্রফেশনাল প্রেজেন্টেশন অফ অ্যান একাডেমিক টপিক বাই ওয়ান স্পিকার। ওকে, দ্য থিং হিয়ার ইজ, এখানে একজন, সোজা বাংলা বোঝাতে গেলে বয়স্ক বুজুর্গ, খুব আস্তে ধীরে সুস্থে আপনাকে একটা প্রেজেন্টেশন দিবে, এটা আপনাকে শুনে বুঝে আনসার করতে পারা লাগবে। আর লিসেনিং আউট অফ 40 যদি প্রপার টেকনিক জানেন, সিস্টেম জানেন, 35 কারেক্ট করা খুব একটা বিগ ডিল হয় না। রিডিং, দ্য মোস্ট দুর্নামপ্রাপ্ত টপিক ইন আইএলস। এটাকে সবাই আনওয়ান্টেডলি ভয় পায়, বাট রিডিং ইজ নট দ্যাট ডিফিকাল্ট ইফ ইউ নো দ্য প্রপার প্রসিজার। এটা হচ্ছে সেকেন্ড মডিউল অফ দ্য টেস্ট, attempting question from the PC after reading the unseen passages. unseen প্যাসেজের মধ্যে কি কি থাকবে সেটা বলতেছি, বাট ট্রান্সফারিং আনসার নো লঙ্গার নিডেড। এটা রিডিং এর কম্পিউটার বেসড হওয়ার পর সবচেয়ে বড় বেনিফিট পাওয়া যাচ্ছে, যে আমাদের কোনো আনসার ট্রান্সফার করার কোনো হেডেকই থাকতেছে না। আমাদের কাছে থাকবে কি, কোশ্চেনটা ট্র্যাক করা, আনসারটাকে হয় টাইপ করা বা কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি টেপা, নাথিং এলস। কোশ্চেন টাইপ কি কি থাকবে, ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নো নট গিভেন, হেডিং ম্যাচিং, এমসিকিউ, সেন্টেন্স কমপ্লিশন, ম্যাচিং, এই টাইপের জিনিসপত্র থাকবে। আর প্যাসেজ থাকবে তিনটা, প্যাসেজ 1, 2, 3। প্রথমটাতে হয়তো 13, তারপর 14, তারপরে 13, এভাবে তারা 40 কোশ্চেন্স মিলায়। রাইটিং অ্যান্ড ইন শর্ট একটু বলে রাখি, যদি কারো লিসেনিং অ্যান্ড রিডিং নিয়ে বা ইন শর্ট আইএলটিএস এর চারটা পার্ট নিয়ে কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিউরিওসিটি থাকে, আমার প্রত্যেকটা পার্ট বেস করে সেপারেট সেপারেট ডেডিকেটেড ভিডিও আছে,
একটু স্ক্রোল করবেন আমার ইউটিউব চ্যানেলটাতে, অনেক কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ, ওখানে অ্যারাউন্ড 100 ভিডিও আছে। আচ্ছা, রাইটিং নিয়ে কথা বলতেছি। রাইটিং এক্সামটা হচ্ছে আপনার লাস্ট এক্সাম। রাইটিং এর পার্টটা শুরু হবে পার্ট 1 টাস্ক 1 দিয়ে। আপনার ফার্স্ট এক্সাম হবে লিসেনিং, তারপর রিডিং, দেন রাইটিং। ওকে, সো ইউ হ্যাভ টু হ্যাভ আ লট অফ পেশেন্স রাইটিং এ ভালো করতে গেলে। টাস্ক 1 হচ্ছে আপনার থাকবে গ্রাফ বা চার্ট বা ডায়াগ্রাম টাইপের জিনিস, যেটা একটু একটু ডেমো আমি দেখাবো আপনাকে। আহ এখানে আপনার খেয়াল রাখতে হবে টাইম থাকবে 20 মিনিটস, এটা সাজেস্টেড টাইম, কারণ ওভারঅল এক্সাম হচ্ছে 1 আওয়ার। এর মধ্যে 20 মিনিটস টাস্ক 1-এ অ্যান্ড 40 মিনিটস টাস্ক 2-তে সাজেস্টেড টাইম। টাইম লিমিটের সাথে ওয়ার্ড লিমিটও তারা বলেছে 250 ওয়ার্ডস মিনিমাম লিখতে, সরি 150 ওয়ার্ডস মিনিমাম লিখতে হবে রাইটিং টাস্ক 1-এ, অ্যান্ড 250 ওয়ার্ডস লিখতে হবে মিনিমাম রাইটিং টাস্ক 2-তে। এবার একটু খেয়াল করি, টোটাল এক্সাম 1 আওয়ার, একটু আগে বলছি। টাস্ক 1-এ স্কোর থাকে 3, টাস্ক 2-তে স্কোর থাকে 6। থার্ড মডিউল অফ দ্য টেক্সট বলা আছে সবকিছু, যদি কারো ফ্যাসিনেশন থেকে প্লিজ একটু পড়ে দেখবেন। আর লাস্টের লাইনটা নো লঙ্গার অ্যাপ্লিকেবল, এটা আমি রেখে তো রিজন ডিফারেন্সটা বোঝানোর জন্য। আচ্ছা দেখেন, বলাই আছে 2 টাস্ক দেওয়া থাকবে, ওয়ার্ড লিমিট টু বি কমপ্লিটেড। ওকে, খেয়াল রাখতে হবে। পেন্সিলের ব্যাপারটা থাকবে না, এখন টাইপিং করতে হবে। এটা আমি বারবার এই জন্যই মেনশন করছি, কারণ এখনো যারা পেন্সিল নিয়ে এই যে কান্নাকাটি করেন, পেন্সিল সিম্বল দিয়ে রাখছে এখনো, ইচ্ছাকৃতই, যে আপনি বুঝেন যে পেন্সিলটা এখনো লাগবে না, কলমটা এখনো লাগবে না, আপনাকে টাইপিং এ ইউজ টু হতে হবে। যারা এখন এক্সাম দিবেন, প্লিজ গেট ইউজ টু উইথ টাইপিং। যদি কারো এরকম ইস্যু হয় যে ল্যাপটপ নাই বা কম্পিউটার নাই বাসায়, ইউ ক্যান বাই পোর্টেবল কিবোর্ড, মানে ওটিজি কেবল, এটা আপনি লাগায় মোবাইলের সাথে ইজিলি টাইপ করতে পারবেন। দ্যাট উইল বি ভেরি বাজেট ফ্রেন্ডলি ফর ইউ অ্যাজ ওয়েল। রাইটিং এ কি কি অ্যাসিস্ট করবে আপনাকে, বেসড করে এটার উপর বেস করে আপনাকে অ্যাসিস্ট করা হয়। ওকে, অ্যাসেসমেন্ট যেটাকে বলা হয়, টাস্ক অ্যাচিভমেন্ট অ্যান্ড রেসপন্স, কোহেরেন্স কোহিশন, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্স। এগেইন এই সেম জিনিসটার উপর বেস করে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, যেখানে প্রতিটা পার্ট ধরে ধরে কেন কোথায় কিভাবে স্কোর হারাবেন বা পাবেন আমি এক্সপ্লেন করেছি। প্লিজ একটু দেখে নিবেন, কারণ সবগুলো এক্সপ্লেন করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। আচ্ছা, একটু স্যাম্পল নিয়ে কথা বলি। দিস ইজ রাইটিং টাস্ক 1। এখানে একটা বার চার্ট দেওয়া আছে, এখানে এক্স্যাক্টলি একটা রিপোর্ট রাইটিং। এখানে আপনাকে যেটা বলা হয়েছে, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার অ্যান্ড মেক কম্পারিজন ওয়ার রেলেভেন্ট। বাট জাস্ট ইউ হ্যাভ টু understand and explain the whole topic and make comparison in the relevant topics, relevant sector বা relevant parts যেটা আছে। ওকে, তো এইটা এক্স্যাক্টলি আপনাকে জাস্ট যা ঘটছে ওইটাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝায় লিখতে হবে। এখানে স্কোর তো অনেক ইজি। এক্স্যাক্টলি রাইটিং টাস্ক 2, এখানে বলাই আছে ইউ শুড স্পেন্ড অ্যারাউন্ড 40 মিনিটস অন দিস টাস্ক, and this is the topic. And এই টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপিক ফর মাই স্টুডেন্টস, যারা ক্লাস করেন তারা বুঝবেন যে সাম পিপল বিলিভ দ্যাট ইটস গুড টু শেয়ার। সাইন্টিফিক রিসার্চ নিয়ে কথা বলা আছে। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে টপিকটার ক্ষেত্রে অনেকে থাকে, ইস্যু থাকে যে গভর্নমেন্ট অনেক কিছু শেয়ার করে না টেকনোলজিক্যাল বা রিসার্চ নিয়ে বা একাডেমিক নিয়ে। তো সেই জিনিসটা এখানে বোঝা দেওয়া আছে। যদি কারো ফ্যাসিনেশন থেকে প্লিজ একটু পড়ে দেখবেন, আমি বেশি এলোভেট করতে চাচ্ছি না। আচ্ছা, এই টাইপের টপিকস গুলো আপনি পাবেন। আর এখানে লাস্টে যেটা বলা আছে 250 ওয়ার্ডস, এটা আপনাকে লিখতে হবে। একটু আগে আমি দেখাইছিলাম যে আপনি যখন লিখতে যাবেন আপনাকে মেনশন করে দেওয়া থাকবে টাস্ক 2-তে 40 মিনিটস অ্যান্ড টাস্ক 2-তে ওয়ার্ড লিমিট এটা। অ্যান্ড টাস্ক 1-এ যেটা থাকতেছে, টাস্ক 1-এ ওয়ার্ড লিমিট 150 অ্যান্ড ওয়ার্ড টাইম লিমিট আপনার 20। ওকে, জাস্ট একটা ডেমো দেখানো, কারণ আপনার এই কোশ্চেনগুলো যেহেতু একবার এসে গেছে, ফার্দার কোনো রিপিট হবে না, সো ডোন্ট বদার অ্যাবাউট ইট। এটা হচ্ছে আপনার ব্যান্ড ডিসক্রিপ্টর বলা হয়। সাপোজ যদি কারো স্কোর ফর দ্য টাইমিং আসে 30 to 32, তার স্কোর 7, যদি কারো 35 আসে মিনস 8, এভাবে স্কোর গুলাকে ডিস্ট্রিবিউট করা হয়। আচ্ছা, এটা একটা কমন কোশ্চেন অ্যামং মাই স্টুডেন্টস, যে ভাই আমি আইএলটিএস যদি করতে চাই আমাকে কোন কোন গ্রামাটিক্যাল পার্ট নিয়ে সিনসিয়ার হওয়া লাগবে। আচ্ছা, আইএলটিএস এ মেইনলি টিচাররা কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ দেখবে। এগেইন বারবার বলতেছি, আপনি খুব বেশি প্রো লেভেলের গ্রামার ইউজ করতে হবে এমন কোনো বাইন্ডিংস নেই। হ্যাঁ, যদি আপনার স্কোর টার্গেট থেকে 9 out of 9 বা অ্যাবভ 8, you should go for some advanced grammars. But for basic students, you should make focus or on article, tense, part of speech, type of sentence, and linking words. স্পেসিফিক যদি বলি, প্রিপজিশনে ফোকাস করতে পারেন, লিঙ্কিং ওয়ার্ডে ফোকাস করবেন। এটা আপনার টাইম অনেক সেভ করবে এবং আপনার লেখা এবং বলার রিপ্রেজেন্টেশন অনেক হাই করে দিবে। যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তার জন্য একটা এক্সট্রা অ্যাডভাইস অ্যান্ড রিকোয়েস্ট থাকবে। আমার ইউটিউব চ্যানেলে আপনি একটা ভিডিও পাবেন which is based on 5 common mistakes in IELTS exam. প্লিজ একটু গো থ্রু করবেন। আমি আপনাদেরকে বোর না করার জন্য ভিডিওটাকে শর্ট করার চেষ্টা করছি অ্যাজ মাচ এজ পসিবল। সো ওইটা যদি দেখেন, আপনি মিস্টেক গুলো বুঝতে পারলে আপনার এক্সাম হলের এক্সপিরিয়েন্সটা বেটার হবে।
অ্যান্ড রিকোয়েস্ট থাকবে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ডু গিভ মি আ কল, আই উইল ডু মাই বেস্ট টু হেল্প ইউ গাইস। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, উইশ ইউ অল দ্য বেস্ট। ইনশাল্লাহ দেখা হবে এরকম কোন একটা ভিডিও নিয়ে। আর যদি কারো কোনো ফ্যাসিনেশন থাকে, আমার ফেসবুকে এবং ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্লিজ গো থ্রু দেম। এন্ড যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ গিভ মি আ কল, আমার নাম্বার এখানে দেওয়াই আছে। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।